প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্ন পঞ্চম অধ্যায়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে তার মধ্যে থেকে প্রথম সৃজনশীল প্রশ্নটি। প্রথমে বলে রাখছি, পঞ্চম অধ্যায়টা আমাদের জন্য খুবই সহজ একটা অধ্যায়, তবে এই অধ্যায়টা কিন্তু অন্য সকল অধ্যায়ের একটা বেসমেন্ট আমরা বলতে পারি। কারণ এই অধ্যায়ে সম্পূর্ণ যে সৃজনশীল বলো বা যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথই হিসাব সংক্রান্ত, অর্থাৎ কোন হিসাবটা কোন হিসাবের মধ্যে পড়বে, কোনটা আয় কোনটা ব্যয়, এই সব কিছু যদি আমরা এই অধ্যায় থেকে শিখে ফেলি তাহলে পরবর্তী যে অধ্যায়গুলো থাকবে বা পরবর্তী যে ম্যাথগুলো আমরা করতে যাব প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তাই পঞ্চম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা অধ্যায়ের বেসমেন্ট আমরা বলতে পারি। এই অধ্যায় থেকে আমরা যদি প্রত্যেকটা হিসাবের শ্রেণী বিভাগ ভালো মতো বুঝে ফেলতে পারি তাহলে ডেবিট ক্রেডিট বলো অথবা আমাদের যে কোনো ধরনের হিসাব হোক কেন প্রত্যেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের পাঠ্য বইয়ের নমুনা প্রশ্নের মধ্যে সৃজনশীল প্রশ্ন নং 1। তো এই প্রশ্নের মধ্যে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে প্রত্যেকটা কোশ্চেন, অর্থাৎ প্রত্যেকটা এন্ট্রি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা শুরুতেই চেষ্টা করব প্রত্যেকটা এন্ট্রি ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা করার, অর্থাৎ কোন এন্ট্রিটা কোন হিসাবের মধ্যে পড়বে সেটা আমরা যদি প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে পুরো কোশ্চেন অ্যান্সারটা কিন্তু একদমই পানির মতো হয়ে যাবে। তাহলে দেখো আমরা সেইটাই মেথডটা ফলো করব। প্রথমেই আমরা এখান থেকেই স্টার্ট করব। প্রথম যে এন্ট্রিটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে মূলধন। আমরা জানি মূলধন এটাকে আমরা মালিকানা সত্ত্ব নামক শ্রেণী বিভাগের মধ্যে ফেলতে পারি। মূলধন যখন বৃদ্ধি পায় তখন আমাদের মালিকানা সত্ত্বটাও বৃদ্ধি পায় এবং মূলধন আমাদের মালিকানা সত্ত্বের একটা অংশ বিশেষ। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের জন্য মালিকানা সত্ত্ব। এরপর চলে যাচ্ছি পরবর্তী হিসাব, বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ অথবা যে কোনো ধরনের ঋণই হোক না কেন, এটা হতে পারে ব্যাংক ঋণ, বন্ধকি ঋণ অথবা যে কোনো ধরনের ঋণ, প্রত্যেকটা ঋণ আমাদের জন্য সবসময় দায়, কারণ এই ঋণটা আমাদের একসময় না একসময় পরিশোধ করতেই হবে। আমরা তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে সাধারণত এই ঋণ গ্রহণ করি এবং পরবর্তীতে সেই তৃতীয় পক্ষকে আমাদের অবশ্যই টাকাটা পরিশোধ করতে হয়। যেহেতু আমরা তাদের কাছে দায়বদ্ধ থাকি তাই এই বন্ধকি ঋণকে আমরা বলতে পারি এক ধরনের দায় বা দায়ের শ্রেণী বিভাগের একটা অংশ বিশেষ। তারপর দেখতে পাচ্ছি অগ্রিম ভাড়া। এই অগ্রিম ভাড়া বলতে বোঝানো হয়েছে যে ভাড়াটা আমরা পরিশোধ করেছি কিন্তু অগ্রিম, অর্থাৎ ধরো তোমার বছরের যে ভাড়ার হিসাবটা বা পুরো বছরের যে ভাড়া সেই ভাড়াটা তুমি আগেই অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছো। তাহলে দেখো যখন আমরা কোনো একটা ভাড়া আগাম পরিশোধ করে রাখি এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ এবং এটাকে আমরা সাধারণত চলতি সম্পদ বলি। যেহেতু এটা এক বছরের কম সময়ের জন্যই সাধারণত হয়ে থাকে তাই এটাকে আমরা চলতি সম্পদ বলে থাকি। তাহলে দেখো অগ্রিম ভাড়া এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। তারপর আমরা দেখতে পাচ্ছি আয়কর। আয়করের কনসেপ্টটা যদি আমরা একটু বলি, আয়কর সাধারণত মালিক তার নিজের ইনকামের ওপর বা আয়ের ওপর প্রদান করে থাকে। এখন যে ব্যক্তিটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছে তার জন্য আয়ের একমাত্র উৎসই হচ্ছে সেই ব্যবসা প্রতিষ্ঠানটা। তাহলে দেখো একজন মালিক যদি তার ব্যবসার ওপর যে আয় তিনি করছেন তার থেকে যদি একটা আয়কর পরিশোধ করে, এক্ষেত্রে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সে কিন্তু ব্যবসার থেকে উঠিয়ে তারপর তার এই আয়করটা পরিশোধ করছে। তাহলে মনে রাখবে মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু তুলে নেয় বা কোনো কিছু সরিয়ে ফেলে, মালিক যখন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো কিছু গ্রহণ করে সেটাকে আমরা বলে থাকি উত্তোলন। এখন এই আয়করটা যখন হয়, আয়করের ক্ষেত্রেও কিন্তু মালিক ঠিক সেই কাজটাই করে। মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই সেই টাকাটা উত্তোলন করে তার আয়কর হিসেবে পরিশোধ করে। তাই আমরা এই আয়করটাকে বলতে পারি উত্তোলনের একটা অংশ বিশেষ এবং উত্তোলন সবসময় মালিকানা সত্ত্বের ওপর প্রভাব বিস্তার করে। তাহলে আয়কর এটা এক ধরনের উত্তোলন এবং যেহেতু এটা উত্তোলন আমরা জানি উত্তোলন সবসময় মালিকানা সত্ত্বের একটা অংশ, তাই উত্তোলনকে আমরা বলতে পারি এটা মালিকানা সত্ত্বের একটা অংশ বিশেষ। তারপর দেখতে পাচ্ছি বকেয়া বেতন, অর্থাৎ যে বেতনটা তোমার পরিশোধ করার কথা তুমি সেই বেতনটা পরিশোধ করনি।
যে বেতন প্রাপ্ত হবে বা যে বেতন পাবে তাকে তুমি পরিশোধ করতে পারোনি, তার কাছে তুমি দায়বদ্ধ আছো। তাহলে যখনই আমরা দেখব বকেয়া যে কোনো ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে, বকেয়া কথাটার মানেই হচ্ছে তুমি তার কাছে দায়বদ্ধ আছো বা তাকে তুমি পরিশোধ করনি, সেটা বাদ পড়ে গেছে। তাহলে বকেয়া বেতন এটাও কি হবে, এক ধরনের দায়ের শ্রেণী বিভাগের মধ্যে পড়বে। আবার দেখতে পাচ্ছি জীবন বীমা প্রিমিয়াম। দেখো আয়কর যেমনি ভাবে উত্তোলন হয়েছে ঠিক তেমনি ভাবে জীবন বীমা প্রিমিয়ামও কিন্তু উত্তোলনের একটা অংশ বিশেষ। কিভাবে? জীবন বীমা প্রিমিয়াম তার মানে হচ্ছে জীবন বীমার ওপরে যে আমরা প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে যে প্রিমিয়াম দিয়ে থাকি সেটাকে বোঝানো হয়েছে। এখন দেখো একজন মালিক তার নিজের জীবনের ওপর যখন এই প্রিমিয়ামটা পরিশোধ করবে, তার কিন্তু নিজস্ব কোনো ইনকাম নেই, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান থেকেই আয় করে থাকে এবং সেখান থেকেই তার যাবতীয় সকল ধরনের খরচ তাকে মেটাতে হয়। তো যেহেতু তিনি তার জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু তাকে এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই সেই অর্থটা উত্তোলন করতে হবে। তাই জীবন বীমা প্রিমিয়ামকেও আমরা এক ধরনের উত্তোলন হিসাবের মধ্যে ফেলতে পারি, কারণ মালিক তার এই প্রিমিয়ামের জন্য ব্যবসা থেকে উত্তোলন করে সেটা পরিশোধ করে। তাহলে জীবন বীমা প্রিমিয়াম এটাকেও আমরা বলতে পারি এক ধরনের উত্তোলন, এবং এটাও হয়ে যাবে মালিকানা সত্ত্বের অংশ। এরপর দেখতে পাচ্ছি প্রদেয় বিল। যখনই প্রদেয় কথাটা লেখা থাকে, প্রদেয় কথাটার মানে হচ্ছে যেটা দেওয়া হয়নি বা পরিশোধ করা হয়নি এমন কোনো কিছু। প্রদেয় বিল বলতে আমরা সাধারণত প্রদেয় হিসাব বা পাওনাদারকে বুঝে থাকি। প্রদেয় হিসাব অথবা পাওনাদার, যে টাকাটা আমাদের সাধারণত পরিশোধ করতে হবে বা যার কাছে আমরা বাধ্য আছি বা দায়বদ্ধ আছি, সেই হিসাবটা বা সেই বিলটাকে আমরা সাধারণত দায়ের একটা শ্রেণী বিভাগের মধ্যে ফেলতে পারি। যখনই আমরা প্রদেয় কথাটা দেখব, প্রদেয় কথাটা সবসময় দায়েরই একটা অংশ বিশেষ হয়, তাহলে এটাও কি হয়ে যাবে, দায়। এরপর চলে যাচ্ছি এই অংশটাতে। এখানে প্রথমে বলছে আসবাবপত্র। আসবাবপত্র খুবই কমন একটা কথা এবং আমরা প্রায় ম্যাক্সিমাম প্রত্যেকটা অঙ্কেই কিন্তু আসবাবপত্র নামক এই এন্ট্রিটা পাই। আসবাবপত্র, যন্ত্রপাতি, এরকম যাবতীয় যা যা কিছু আছে, যে বিষয়গুলো আমরা সাধারণত বছরের পর বছর ব্যবহার করে থাকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এবং বিভিন্নভাবে সুবিধা লাভ করে থাকি, এই প্রত্যেকটা বিষয়কে সাধারণত স্থায়ী সম্পদ বা সম্পদের অংশবিশেষ বলা হয়। তেমনিভাবে আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, যে কোনো ধরনের মেশিনপত্র, অফিস সরঞ্জাম, এই প্রত্যেকটাই সম্পদ, কারণ এই প্রত্যেকটাই আমরা বছরের পর বছর অনেক দিন যাবৎ ব্যবহার করি এবং প্রত্যেকটা ব্যবহারের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সুবিধা লাভ করে থাকি। তাহলে এখানে আসবাবপত্র এটাও কিন্তু হয়ে যাবে সম্পদের একটা অংশ। এরপর দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাব। প্রাপ্য কথাটার মানে হচ্ছে যার কাছ থেকে আমরা টাকা পাবো বা সুবিধা পাবো। প্রাপ্য এই কথাটা যেখানেই থাকবে সেখানে আমরা মনে রাখবো এর কাছ থেকে বা এই জিনিসটার কাছ থেকে আমরা সুবিধা পাবো, পাওয়া বাকি আছে, তাই এটার নাম হয়েছে প্রাপ্য। তাহলে প্রাপ্য হিসাবকে আমরা সহজে যদি মনে রাখতে চাই, আমরা এটাকে দেনাদার বলতে পারি। অর্থাৎ ধরো তুমি যদি বাকিতে কোনো কিছু বিক্রি করো, তাহলে এই প্রাপ্য হিসাব বা দেনাদার এটা তৈরি হয়। যে তোমার কাছ থেকে ধারে ক্রয় করেছে, অর্থাৎ তুমি যার কাছে ধারে বিক্রি করেছো, সেই হচ্ছে তোমার জন্য প্রাপ্য হিসাব। তাহলে দেখো এর কাছ থেকে আমরা ভবিষ্যতে একটা সুবিধা পাবো। যখন কোনো একটা বিষয় থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পেলেও পেতে পারি, এরকম যে কোনো বিষয়ই আমাদের জন্য সম্পদ। যেমন আসবাবপত্র, এখান থেকে আমরা এখন সুবিধা পাচ্ছি, ভবিষ্যতেও সুবিধা পাবো, তাই এটা আমাদের জন্য সম্পদ। ঠিক তেমনিভাবে প্রাপ্য হিসাব, এর কাছ থেকেও কিন্তু আমরা ভবিষ্যতে সুবিধা পাবো, তাই এই প্রাপ্য হিসাবকেও আমরা বলতে পারি সম্পদ। এরপর দেখো প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাবের ঠিক উল্টাটাই হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে এর কাছে আমি দায়বদ্ধ আছি বা এর নিকট আমাকে পরিশোধ করতে হবে। তাহলে প্রদেয় হিসাব এটা বলতে বোঝানো হয় তুমি যার কাছ থেকে ধারে বা বাকিতে ক্রয় করেছো, সেই ব্যক্তিটা হচ্ছে তোমার জন্য প্রদেয় হিসাব বা পাওনাদার। অর্থাৎ একসময় না একসময় তোমার সেই টাকাটা পরিশোধ করতেই হবে, তুমি তার নিকট দায়বদ্ধ আছো। তাহলে এই প্রদেয় হিসাব এটা হবে আমাদের জন্য দায়।
এরপর দেখতে পাচ্ছি অনাদায়ী সুদ। অনাদায়ী কথাটার মানে কি, যেটা এখনো আদায় হয়নি, আদায় করা বাকি আছে, বা যে সুদটা আমরা এখনো পাইনি, সেটাই হচ্ছে অনাদায়ী সুদ। যখন অনাদায়ী কথাটা লেখা থাকবে, অনাদায়ী কথাটার মানে হচ্ছে যে সুদটা আমরা এখনো পাইনি বা যেটা এখনো আদায় হয়নি। তাহলে আমরা এটা যদি সহজভাবে বলতে চাই, সহজভাবে বলতে পারি এই সুদটা আমরা এখনো পাইনি, তবে ভবিষ্যতে কিন্তু এই সুদটা আমরা পাবো। সুদ পাওয়াটা বাকি আছে বা বকেয়া আছে, তার মানে এটা আমাদের জন্য এক ধরনের সম্পদ। যে বিষয়টা থেকে আমরা ভবিষ্যতে সুবিধা পাবো সেই প্রত্যেকটাই হয়ে যাবে সম্পদ। তাহলে অনাদায়ী সুদ এটা আমাদের জন্য একটা সম্পদ। তারপর দেখতে পাচ্ছি যন্ত্রপাতি। আসবাবপত্র আর যন্ত্রপাতি সেম, দুইটা একই বিষয়। আসবাবপত্র যেহেতু আমাদের ভবিষ্যতে সুবিধা দিবে, যন্ত্রপাতিও কিন্তু ঠিক তেমনিভাবে ভবিষ্যতের জন্য, অর্থাৎ ভবিষ্যতে আমাদেরকে সুবিধা দিতে পারে, তাই যন্ত্রপাতিকেও আমরা বলবো সম্পদ। এরপর দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব এবং নগদান হিসাব দুইটাকে আমরা যদি একসাথে বলি তাহলে আরো বেশি সুবিধা হবে। দেখো, ব্যাংক হিসাব বা নগদান হিসাব যেটাই বলো না কেন, এটাই হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একদম মেইন একটা বিষয় বা মেইন একটা সম্পদ, যে সম্পদের মাধ্যমে আমরা যে কোনো ধরনের চাহিদা সাধারণত মেটাতে পারি। যেমন কোনো কিছু ক্রয়, যে কোনো ধরনের ব্যয় পরিশোধ করা, অথবা যে কোনো ধরনের বিল পরিশোধ করা, প্রত্যেকটা জিনিসের জন্য ব্যাংক হিসাব অথবা নগদান হিসাব দরকার পড়ে। তাহলে দেখো, এই নগদান হিসাব এবং ব্যাংক হিসাব সব সময়ের জন্যই কিন্তু আমাদেরকে সুবিধা দিচ্ছে এবং ভবিষ্যতেও আমাদেরকে সুবিধা দিবে, তাই এটাকে আমরা বলতে পারি সম্পদ। এই দুইটা হিসাবকেই আমরা একসাথে সম্পদের মধ্যে ফেলতে পারি। তাহলে দেখো, এখানে যেগুলো ছিল প্রত্যেকটা আমরা দেখে নিলাম। এখন নিচে সমন্বয় আকারে কিন্তু আরও কয়েকটা হিসাব দেওয়া আছে, তাহলে এগুলো আমরা একটু দেখে নিই। এখানে বলছে অগ্রিম প্রাপ্ত কমিশন, অর্থাৎ তুমি কোনো একটা আয় অগ্রিম পেয়ে গেছো বা অ্যাডভান্স পেয়ে গেছো। অনেক সময় আমরা কি করি, অ্যাডভান্স পেমেন্ট করি বা অ্যাডভান্স পাই কারো কাছ থেকে। তুমি যখন অ্যাডভান্স বা অগ্রিম কোনো আয় পাবে, এখানে প্রাপ্ত কমিশন মানেই আমরা বুঝতে পারছি এটা আমাদের জন্য একটা আয়। তাহলে যখন আমরা অগ্রিম আয় পাবো, দেখো একটু চিন্তা করি, আমরা অগ্রিম যখন আমরা কারো কাছ থেকে আয় পাই, তার মানে কি আমরা তাকে এখনো সেবা দেইনি বা এখনো তাকে পণ্য পরিশোধ করিনি, কিন্তু তার আগে আমরা টাকা পেয়ে গেছি বা সুবিধা পেয়ে গেছি। সুবিধা কারো কাছ থেকে আগেই পেয়ে গেছি, তবে তার কাছে আমরা এখনো দায়বদ্ধ আছি। কেন? কারণ আমরা এখনো তাকে সেই পণ্যটা পরিশোধ করিনি অথবা সেই সেবাটা পরিশোধ করিনি। তাই যখন অগ্রিম কোনো আয় থাকবে, সেটা আমাদের জন্য এক ধরনের দায়, কারণ তার নিকট থেকে আমরা আয়ের অগ্রিম টাকা পেয়ে গেছি, কিন্তু এখনো তাকে সেবা প্রদান করিনি বা এখনো তাকে পণ্য প্রদান করিনি। তাই এইটা এক ধরনের দায়ের শ্রেণী বিভাগের মধ্যে পড়বে। এরপর আমরা দেখতে পাচ্ছি সুনাম। এই সুনামটা আমাদের ভবিষ্যতে সুবিধা হিসেবে কাজ করে, ভবিষ্যতে ব্যবসাকে আরো উন্নত করার জন্য বা ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য আমাদের এই সুনামটা দরকার পড়ে। তাহলে যেহেতু এটা আমাদের ভবিষ্যতের একটা সুবিধা হিসেবে কাজ করছে, তাই সুনামকেও আমরা সম্পদের শ্রেণী বিভাগের মধ্যে ফেলতে পারি। তারপর দেখতে পাচ্ছি অনুপার্জিত উপভাড়া। অনুপার্জিত মানে যেটা এখনো উপার্জিত হয়নি, অর্থাৎ তুমি এখানে টাকা অগ্রিম পরিশোধ করেছো, কিন্তু সেই বাবদ তোমার ভাড়া বা যে সেবা আয়টা তুমি প্রদান করতে চাচ্ছ, সেই সেবা আয়টা এখনো পরিশোধ করা হয়নি বা সেবা আয়টা এখনো প্রদান করা হয়নি, কিন্তু তুমি সেই বাবদ অবশ্যই টাকা অগ্রিম পেয়ে গেছো। এরকম যে হিসাব থাকবে যেখানে উপার্জিত হয়নি, অনুপার্জিত কথাটার মানে হচ্ছে উপার্জিত হয়নি, তার মানে তাকে এখনো সেবাটা প্রদান করা হয়নি, তবে সেই বাবদ অগ্রিম টাকা তুমি পেয়ে গেছো। তাহলে দেখো, অগ্রিম প্রাপ্ত কমিশন আর অনুপার্জিত উপভাড়া দুইটা কিন্তু একই ধরনের শ্রেণী বিভাগের মধ্যেই পড়ছে। এখানে আমরা দেখেছিলাম আমরা এখনো সেবা প্রদান করিনি, কিন্তু সেই বাবদ টাকা পেয়েছি।
এখানেও কিন্তু সেম জিনিসই আমরা দেখতে পাচ্ছি, আমরা উপভাড়াটা এখনো প্রদান করিনি কিন্তু সেই বাবদ আমরা টাকা পেয়ে গেছি। এখানে উপভাড়া বলতে আমরা বুঝতে পারি সাবলেট, যেমন কি হয় বাসা ভাড়া দেওয়া হয়, বাসা ভাড়া বাবদ আমরা অগ্রিম টাকা প্রদান করি বা গ্রহণ করি। ধরো গ্রহণ করছি, অগ্রিম টাকা গ্রহণ করছি, কিন্তু মাসের শেষে গিয়ে আমরা সাধারণত তাদেরকে থাকতে দেই বা বাসায় থাকার অনুমতি দেই। তাহলে এই যে আগে প্রদান করে রাখছি, এটাই হচ্ছে আমাদের জন্য এক ধরনের অনুপার্জিত উপভাড়া। এটাকে আমরা সবসময় দায় হিসেবে ধরে থাকি। তারপর দেখতে পাচ্ছি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন মানে ব্যাংকে যতটুকু জমা আছে তার চেয়ে অতিরিক্ত উত্তোলন। ব্যাংকে যতটুকু জমা রাখা হয়েছে তার চেয়ে অতিরিক্ত যখন তুমি উত্তোলন করে নিয়ে আসছো, দেখো তোমার কাছে সেই অতিরিক্ত পরিমাণটা কিন্তু অ্যাভেলেবেল নেই, তুমি তার চেয়ে অতিরিক্ত ইচ্ছে করে নিয়ে এসেছো, তাহলে ব্যাংকের নিকট তুমি একটু দায়বদ্ধ আছো। এই যে অতিরিক্ত উত্তোলন করেছো তার জন্য তুমি ব্যাংকের নিকট দায়বদ্ধ আছো, তাই ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটাও হবে দায়। সর্বশেষ যে এন্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বকেয়া মণিহারি। দেখো মণিহারি তুমি কিনে নিয়ে এসেছো বা মণিহারি বাবদ ধরো একটা পেন্সিল বা রাবার নিয়ে এসেছো, কিন্তু টাকা পরিশোধ করনি। বকেয়া কথাটার মানে হচ্ছে যেখানে টাকা এখনো পরিশোধ করা হয়নি। তার মানে তুমি মণিহারি নিয়ে এসেছো, মণিহারি ব্যবহার করছো, কিন্তু মণিহারির বাবদ যে টাকা সেটা এখনো পরিশোধ করা হয়নি, সেটা বকেয়া আছে। যখন কোনো কিছুর বকেয়া থাকে বা পরিশোধ করা হয় না, তার মানে কি তুমি মণিহারি যার কাছ থেকে কিনেছো তার কাছে তুমি এখনো দায়বদ্ধ আছো। তার মানে বকেয়া মণিহারি এটাকেও আমরা দায়ের শ্রেণী বিভাগের মধ্যে ফেলতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু একদম শুরুতে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শ্রেণীবিভাগ করে ফেলেছি, কোনটা কোন হিসাব। আশা করছি প্রত্যেকে এটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যদি সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার করি, সৃজনশীল প্রশ্নটা তাহলে আমাদের জন্য একদমই সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সৃজনশীলে প্রথমে ক নাম্বার যে সৃজনশীলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে বলছে উপযুক্ত তথ্য থেকে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো যখন আমরা অ্যান্সার করব, এখানে প্রথমে যদি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারি তাহলে পরবর্তীতে যোগ করা এটা কিন্তু খুবই সহজ একটা ব্যাপার আমাদের প্রত্যেকের জন্যই। তাই প্রথমেই আমরা আইডেন্টিফাই করে ফেলার চেষ্টা করব যে কোনটা কোন হিসাবের মধ্যে পড়বে। ইতিমধ্যে আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলেছি, তাই আমাদের জন্য এটা একদমই ইজি হয়ে যাবে। তাহলে দেখো মোট উত্তোলনের পরিমাণ, আমরা উত্তোলন কি কি দেখেছিলাম, একটা দেখেছিলাম আয়কর এবং আরেকটা দেখেছিলাম জীবন বীমা প্রিমিয়াম। দেখো এখানে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি আয়কর এটা একটা উত্তোলন, আবার দেখো জীবন বীমা প্রিমিয়াম এটাও একটা উত্তোলন। তাহলে এই দুইটাকে যদি আমরা একটা ছকের মধ্যে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে এই অ্যান্সারটা একটু আমরা দেখে নিই। কয়ের অ্যান্সারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। সো এখানে আমরা একদম নর্মাল যে ছক বিবরণ টাকা টাকা সেই ছকের মাধ্যমেই দেখাবো। তাহলে আয়কর এটার পরিমাণ ছিল 15,000 টাকা এবং জীবন বীমা প্রিমিয়াম এটার পরিমাণ ছিল 5,000 টাকা। তাহলে আয়কর আর হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম দুটার যোগফল যদি আমরা নির্ণয় করি তাহলে মোট উত্তোলনের পরিমাণ দাঁড়াচ্ছে 20,000 টাকা। এখানে আমাদের এই প্রশ্নের জন্য মোট উত্তোলনের পরিমাণ 20,000 টাকা। তাহলে এরপর আমরা চলে যাই খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে উপরের যে এন্ট্রিগুলো আমরা মাত্র দেখলাম এই এন্ট্রিগুলোর মধ্যে থেকে কোন কোন এন্ট্রিগুলো সম্পদ হিসেবে বিবেচিত হয় সেগুলোকেই আমাদের একসাথে একটা মোট অ্যামাউন্ট বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একদম শুরু থেকে দেখি। আমরা কিন্তু ইতোমধ্যে প্রত্যেকটাই ব্যাখ্যা করেছি, আমরা শুরু থেকে একটু দেখি। এদিকে যদি আমরা বলি, এখানে কিন্তু আমরা অগ্রিম ভাড়া এটাকে আমরা সম্পদ হিসেবে দেখেছিলাম। অগ্রিম ভাড়া এটা আমাদের জন্য সম্পদ, অগ্রিম ভাড়া 20,000 টাকা। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আসবাবপত্র এটা আমাদের জন্য একটা সম্পদ, প্রাপ্য হিসাব এটা আমাদের জন্য একটা সম্পদ। তারপর আমরা দেখেছিলাম অনাদায়ী সুদ,
অনাদায়ী সুদ কিভাবে সম্পদ হয় সেটাও কিন্তু আমি একদম শুরুতেই ব্যাখ্যা করেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি, তারপর আছে ব্যাংক হিসাব এবং নগদান হিসাব। আমরা কিন্তু একদম শুরুতেই এই প্রত্যেকটা হিসাবকে সম্পদ হিসেবে দেখিয়েছিলাম এবং কেন সেটা সম্পদ হলো তার ব্যাখ্যাও কিন্তু আমি বলেছি। তাহলে এখন আমাদের অ্যান্সারটা দেখার পালা। দেখো এবার তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে করব, আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক এক করে লিখব, প্লাস এটার যে টাকার অ্যামাউন্টটা সেটা সহ আমরা লিখব। আচ্ছা, তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়ার অ্যামাউন্টটা ছিল 20,000 টাকা। তারপর আমরা দেখেছিলাম আসবাবপত্র দেখো দেওয়া আছে 90,000 টাকা। এরপর প্রাপ্য হিসাব 65,000 টাকা। অনাদায়ী সুদ 5,000 টাকা। যন্ত্রপাতি 1,20,000 টাকা। তারপর আছে ব্যাংক হিসাব 55,000, নগদান হিসাব 25,000। এবং দেখো আমরা যদি একটু খেয়াল রাখি আমাদের শেষের দিকে কিন্তু একটা সমন্বয় টাইপের কয়েকটা এন্ট্রি দেওয়া ছিল নিচের অংশে। এখানেও কিন্তু আমরা একটা সুনাম দেখেছিলাম। এখানে এই যে সুনামটা এটাও কিন্তু আমাদের জন্য এক ধরনের সম্পদ। তাহলে দেখো এটাও কিন্তু বাদ দিলে চলবে না, একদম উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো সম্পদ থাকবে প্রত্যেকটাই আমাদের এখানে নিয়ে আসতে হবে। তাহলে সুনাম এটাও দেওয়া আছে 15,000 টাকা। এবার দেখো সবগুলো যদি আমরা যোগ করি আমাদের যোগফল অর্থাৎ মোট সম্পদের পরিমাণ দাঁড়াচ্ছে 3,95,000 টাকা। তাহলে দেখো যদি আমরা প্রথমেই আইডেন্টিফাই করে ফেলতে পারি পরবর্তীতে যোগফল নির্ণয় করা কিন্তু আমাদের জন্য খুবই সহজ এবং যোগফল নির্ণয় করতে খুব একটা বেশি সময় আমাদের কিন্তু দরকার পড়ে না। এরপর চলে যাই গ নাম্বার সৃজনশীল প্রশ্নে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উল্লেখিত হিসাবগুলো থেকে মোট দায় হিসাবের পরিমাণ নির্ণয় করো। আমরা সম্পদ যেভাবে বের করেছি সেমভাবে আমাদের মোট দায়ের পরিমাণও নির্ণয় করতে বলা হয়েছে। এবার তাহলে দেখি আমরা মোট দায় কি কি আছে, অর্থাৎ এই এন্ট্রিগুলোর মধ্যে থেকে কোন কোন হিসাবকে আমরা দায়ের মধ্যে ফেলতে পারি সেটা একটু দেখব। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধকি ঋণ। বন্ধকি ঋণ এটা কিভাবে দায় হয় সেটা কিন্তু আমি অলরেডি বলেছি। যে কোনো ধরনের ঋণ মানেই হচ্ছে আমরা তার নিকট দায়বদ্ধ আছি। তারপর আমরা এখানে দেখেছিলাম বকেয়া বেতন। যে কোনো ধরনের বকেয়া যখনই থাকবে বকেয়া মানেই হচ্ছে সেটা তুমি দায়বদ্ধ আছো, অর্থাৎ তুমি এখনো সেটা পরিশোধ করনি। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রদেয় বিল। প্রদেয় বিল অর্থাৎ প্রদেয় কথাটা থাকা মানেই আমরা তার নিকট দায়বদ্ধ আছি বা তাকে দিতে হবে, তাকে আমরা এখনো দেইনি বা পরিশোধ করিনি। সেমভাবে দেখো এখানেও কিন্তু একটা প্রদেয় হিসাব আছে। এবং আমরা যদি এই নিচের অংশটাতে একটু খেয়াল রাখি অগ্রিম প্রাপ্ত কমিশন এটা একটা দায়, অনুপার্জিত উপভাড়া এটাও একটা দায়, আবার ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, বকেয়া, মণিহারি এই প্রত্যেকটাই কিন্তু দায়। কিভাবে সেটা দায় হলো এটা কিন্তু অলরেডি বলা হয়ে গেছে, ইতোমধ্যে তোমরা দেখেছো। আচ্ছা, এবার তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখি আমরা কিভাবে অ্যান্সারটা লিখব। খুবই সহজ, প্রত্যেকটা একদম বিবরণটা লিখে ফেলবো। বন্ধকি ঋণ 1,00,000 টাকা, বকেয়া বেতন 12,000 টাকা, তারপর দেখতে পাচ্ছি প্রদেয় বিল 30,000 টাকা, প্রদেয় হিসাব 40,000 টাকা, তারপর অগ্রিম প্রাপ্ত কমিশন 4,000 টাকা, অনুপার্জিত উপভাড়া 2,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 8,500 টাকা এবং সবার শেষে বকেয়া মণিহারি দেওয়া আছে 3,000 টাকা। এবার এই প্রত্যেকটা যোগফল নির্ণয় করলে আমরা টোটাল দায়ের পরিমাণ, মোট দায়ের পরিমাণ দেখতে পাচ্ছি 1,99,500 টাকা। তাহলে দেখো প্রথমে আমরা এখানে দেখলাম মোট উত্তোলনের পরিমাণ, তারপর আমরা দেখলাম মোট সম্পদের পরিমাণ এবং সবার শেষে আমরা দেখলাম মোট দায়ের পরিমাণ। এখানে প্রত্যেকটা এন্ট্রি দেওয়া ছিল এবং এন্ট্রিগুলো সবার প্রথমেই আমরা একদম ব্যাখ্যা করে ফেলেছি এবং রিমাইন্ড করে ফেলেছি কোনটা কোন হিসাবের মধ্যে পড়বে, তাই খুব সহজেই কিন্তু আমরা পরবর্তীতে আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি। আশা করছি পুরো সৃজনশীলটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।